শুভ সন্ধ্যা। আমি আসলে ব্যাপক ঝড়ের মধ্যে আছি, ফলে কোনো বক্তৃতা মাথায় গুছিয়ে আনিনি। ছিলাম একটা মিটিংয়ের মধ্যে, এখন আমার মাথার মধ্যে অনেক জিনিস ঘুরছে, ফলে আমি জানি না কোন জায়গা থেকে শুরু করবো, কোন জায়গায় শেষ করবো। প্রথমে আমি মাহফুজকে এবং তার মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রাবণ বিদ্রোহ নামে এই ছবিটা তৈরি করার জন্য। এটা বানিয়েছে আমাদেরই ভাই ব্রাদার আরিফকে অনেক ধন্যবাদ। আই এম শিওর ছবিটা ইজ ইম্প্যাক্টফুল। আমি জাস্ট কয়েকটা কথা বলা প্রয়োজন বলে মনে করি। আমরা সবসময় বলি যে আসলে জুলাই 24-এর ঘটনাটা আপাত দৃষ্টি একটা রাজনৈতিক ঘটনা, কিন্তু আমি মনে করি যে এটা মূলতই সাংস্কৃতিক ঘটনা। এটা একটা রাজনৈতিক এক্সপ্রেশন ছিল। এবং কেন সাংস্কৃতিক ঘটনা বলছি, এটা আপনি জুলাইতে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের স্লোগানগুলো যদি দেখেন, সব কিছুর মধ্যে দেখবেন যে একটা সুর বাজছে। সেই সুরটা হচ্ছে যে আমি পরাধীন থাকবো না, আমি আরেকজনের অধীনে থাকবো না। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এবারে আন্দোলনে একটা মানুষ থেকেও না থেকেও সবচাইতে শক্তিশালীভাবে ছিলেন, সবচাইতে বেশি হাজির ছিলেন। তার নাম হচ্ছে আবরার ফাহাদ। এবং আপনি প্রত্যেকটা মানুষের, আমি অনেক শহীদ ফ্যামিলির সঙ্গে কথা বলেছি বা যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলেছি। আপনি যদি তাদের কথাটা দেখেন বা স্লোগান দেখেন এবং তরুণীদের মুখের অভিব্যক্তি দেখেন, আপনি বুঝবেন যে মূল কথাটা ছিল তারা আর কারো অধীনে থাকতে চায় না। অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে অন্যের অধীনে আমরা গেলাম কিভাবে, অন্যের অধীনে গেলাম আসলে আমরা প্রথমে কালচারালি আমাদেরকে অন্যের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে আমাদেরকে বোঝানো হয়েছে তুমি হীনমন্য। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা লুঙ্গি পড়তে খুব লজ্জা পাই। আরব দেশে কিন্তু ওরা ওদের ড্রেস পরতে লজ্জা পায় না। কেরালাতে কিন্তু ওর লুঙ্গি পড়তে লজ্জা পায় না, আমরা লজ্জা পাই। আমাদেরকে শেখানো হয়েছে যে এটা কিন্তু তুমি এটা পড়লে তুমি আসলে ছোট। আমাদেরকে আমাদের ভাষার ব্যাপারেও হীনমন্য করা হয়েছে। বলা হয়েছে তুমি নদিয়া শান্তিপুরের যে ভাষা, সেটাই যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু তুমি ছোট। ফলে আমাদের যা কিছু আমার এই তা কিছুই প্রতি আমাদের একটা হীনমন্যতা বোধ তৈরি করা হয়েছে। এবং এই হীনমন্যতাটা খুব জরুরি। আপনি যদি কোনো জাতিকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে পরাধীন রাখতে চান, প্রথমেই তাকে সাংস্কৃতিকভাবে পরাধীন করতে হবে, তাকে একটা হেজিমনির আন্ডারে আনতে হবে। অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ। এবং এইটা ফলে জুলাই আসলে 36 দিনের আন্দোলন, আমি মনে করি জুলাই 54 বছরের আন্দোলন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে কিছু সময় হয়তো 2-4 বছর, 5-6 বছর বা 7-8 বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি, বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট। এটা আমি ডিটেল যাচ্ছি না, আমরা প্রত্যেকেই জানি কেন পারিনি, কিভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো, কিভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমেদকে ইন্ডিয়ায় পাওয়া যায়, সুগরঞ্জন মালিক বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায়, তাকে কি আবার ইন্ডিয়াতে পাওয়া যায়। সো ইউ অল নো দ্য ডিটেলস। এই ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের কাজটা কি? আই থিঙ্ক আমাদের মেজর কাজ হচ্ছে এখন টু কাউন্টার দেম কালচারালি। অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ করে না, কাউন্টার মানে হচ্ছে টু ক্রিয়েট ইয়োর ওন ন্যারেটিভ। এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্য। তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি। আর যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে। যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে, তাদের হিউজ টাকা আছে, সোশ্যাল মিডিয়া বুস্ট করছে, সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে। আই এম শিওর ইউ হ্যাভ সিন যে ওদের ন্যারেটিভ তারা কি বিল্ড করার চেষ্টা করছে, কিন্তু এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটেছে। এখন যে সত্য চোখের সামনে ঘটেছে, এটা কেন তাহলে আবার আমাদেরকে ন্যারেটিভ বিল্ড করতে হবে? এখানেই হচ্ছে সমস্যাটা হচ্ছে যে আমরা দ্রুত ভুলে যাই, এবং ভুলে যাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টেলেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে, এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে। সেই ফ্রেমিংয়ের কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ। সেই ন্যারেটিভ নির্মাণের কাজে আমরা চেষ্টা করছি, কাজ করতে তথ্য মন্ত্রণালয় করছে। আই এম শিওর ইন্ডিভিজুয়ালি আপনারা অনেকেই করছেন। এমনকি আপনারা যারা ফেসবুকে একটা পোস্ট দেন, সেই ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেই ন্যারেটিভ বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করছেন। অ্যান্ড দিস ইজ ওয়ার আওয়ার স্ট্রেংথ লাইস। কারণ আমাদের সত্যের পক্ষে মানুষ বেশি, সত্যের পক্ষে লোক বেশি। ফলে আমি আমার কোনো সংশয় নাই যে ফ্যাসিবাদ ফিরে আসা তো অনেক দূরের কথা। আপনার মনে আছে কি না 96 সালে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিলেন অতীত ভুল ত্রুটির জন্য। সেই অতীত ভুল ত্রুটি ছিল বাকশাল, অথবা 72 থেকে 75 ভুল ত্রুটি। 72 থেকে 75 বাংলাদেশে বা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছিল না, এরকম ক্যামেরা ছিল না, ডকুমেন্টস ছিল না।
আমরা যা শুনেছি মানুষের কানে কানে, বাবা দাদা তাদের কানে কানে, এখন যা ঘটেছে সব ক্যামেরার সামনে। ফলে এইসব তথ্যের যে পাহাড়, সত্যের যে বিশাল উচ্চতা, এটা ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এরকম কোনো আশঙ্কা আমার নাই। তবে আমার আশঙ্কার জায়গাটা হচ্ছে আমাদের অনৈক্যের জায়গা। বাংলাদেশের মানুষ 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যেরকম এক ছিল, এমনকি 5ই আগস্টের পরেও আমি 20 আগস্ট পর্যন্ত পুলিশ ডিসফাংশনাল ছিল, কিন্তু মানুষ নিজেরাই পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল। ওই ঐক্য যদি আমরা ধরে রাখি, 1 বছর না, 2 বছর না, 5 বছর না, অ্যাটলিস্ট নেক্সট 10 ইয়ার্স, আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, তর্ক বিতর্ক থাকবে, ঝগড়াঝাটিও থাকবে, কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। এবং কালচারালি এটাকে মোকাবেলা করার জন্য যা করার সেটা সরকার তার উদ্যোগে করছে, কিন্তু আমি সরকারের চেয়ে বেশি আশা নিয়ে এবং তাকিয়ে থাকি এবং দেখছিও এটা অ্যাক্টিভলি হচ্ছে, সেটা হচ্ছে জনগণের নিজস্ব অংশগ্রহণ। জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিংয়ে অংশ নিচ্ছে, উইথ ওয়ান লাইন অফ স্ট্যাটাস অর মেবি উইথ শেয়ারিং ওয়ান ভিডিও, এবং আমি নিশ্চিত এটা সামনে আরও চলবে। ফলে আই হোপ শহীদরা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে, 16 বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার, গুম, খুন, লুটপাট এগুলোর ভিতর দিয়ে গেছে, এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি। আমি তথ্য মন্ত্রণালয়কে আবার ধন্যবাদ জানাই এরকম একটা দারুণ উদ্যোগ নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। 16 বছর যে প্রতিরোধের বাতি দিকে দিকে জ্বলেছিল, সেটাই দাবানল করিয়েছিল এই জুলাই আগস্টে 2024-এ। এখন আমি যাদের আত্মদান আমাদেরকে ঋণী করে গেছে এবং যে শহীদদের যে নির্দেশ, যে রক্তের ধারা যাতে আর পেছনে না যায়, যাতে ফ্যাসিবাদ যে কবরস্থ হয়েছে, কবর থেকে যদি তার পুনরুত্থান হয়, সেটা হবে আগের চেয়েও দানবীয়। কারণ সেটা তখন আর মানুষের শরীরে আসবে না, সেটা দানবের শরীরে আসবে। সেই দানবের হাতে যারা শহীদ হয়েছেন তাদের শীর্ষ প্রতীক হয়ে উঠেছেন, ইতিহাসের একটা ইভেন্টের নাম হয়ে উঠেছেন শহীদ আবু সাঈদ।